নমস্কার। আ বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কি আসবে না। এই বিষয়টা তার আগেই শুরু হয়ে গিয়েছে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাতিল করে দিয়েছে বিসিসিআই এর কথায়। তারপরে সারা বাংলাদেশ জুড়ে প্রচুর কলরব, প্রচণ্ড পরিমাণে সমালোচনা করা হয়েছে এবং সেটা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ঠিক। তার কারণ হচ্ছে একটি ক্রিকেটারকে আইপিএল অকশনে একটি দল বেশ মোটা টাকায় নিচ্ছে এবং এই টাকাটা কিভাবে নির্ধারিত হচ্ছে? কলকাতা নাইট রাইডার্স যখন মুস্তাফিজুর রহমানের জন্য বিড করছে, তখন তাকে কাউন্টার বিড কে দিচ্ছে? চেন্নাই সুপার কিংস। সুতরাং দুটি দলেরই উৎসাহ ছিল এই ক্রিকেটারকে নেওয়া। শেষ পর্যন্ত এই বিডিং ওয়ারে কলকাতা নাইট রাইডার্স জিতল এবং ৯,২০,০০,০০০ টাকায় মুস্তাফিজুর রহমানকে তারা দলে নিয়ে নিল। বাংলাদেশে একটা অনেক বড় অংশের জনতা আইপিএল দেখেন, আইপিএল ভালোবাসেন এবং সেটা অবশ্যই সাকিব আল হাসানের কারণে। মাশরাফি মুর্তজাও খেলেছে কিছুদিনের জন্য। তো এটা একটা ভালো ব্যাপার। আইপিএল পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত ক্রিকেট প্রাইভেট লিগ। সুতরাং সেটা বিভিন্ন দেশের জনতা দেখবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এরপরে যখন কোনো একটি ইস্যুতে সেই সংশ্লিষ্ট ক্রিকেটারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে ইস্যুটা যথেষ্ট সিরিয়াস। এখানে যেটা বলা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা উঠে এসছে, বিসিসিআই যুক্তি হচ্ছে নিরাপত্তা। ঠিক আছে? এই নিরাপত্তার জন্য এই ক্রিকেটারকে আসতে দেওয়া যাবে না আইপিএল খেলতে। কিন্তু স্পেসিফিক রিজন কি বিসিসিআই ব্যাখ্যা করেছে? এক্সাক্টলি নিরাপত্তার এই যে বিপদটা রয়েছে, এটা কোন দিকে বা কি পর্যায়ে? কোন থ্রেট কি রয়েছে? ইত্যাদি, ইত্যাদি। এটা কিন্তু আমরা জানি না। অন্তত আমরা জানি না। বিসিসিআই সেটা যদি ব্যাখ্যা করে থাকে, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে বলে আমার মনে হয় না। জানলে তারা হয়তো সামনে এনে দিত বিষয়টা। অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে যে মুস্তাফিজুর রহমানকে এই ক্রিকেট লিগ থেকে বাদ দেওয়ার অন্যতম কারণ যাই থাকুক না কেন, রাজনৈতিক, সামাজিক, সেটা চটজলদি নেওয়া হয়েছে। এখন যে বিষয়টা, যদি বিসিসিআই সিদ্ধান্তটা এমন হতো যে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই আইপিএল নিলামের অকশন পুলে রাখা হবে না, তাহলে এটা একটা যুক্তি থাকতো। যখন একটা ক্রিকেটারকে বিট করে দেওয়া হয়েছে এবং সে দল পেয়ে গিয়েছে, তারপর এই যুক্তিটা একটু অবাক লেগেছে। তার কারণ যখন এই খবরটা আসছে, টাইমিংটা একটু খেয়াল করবেন। তার ২-১ দিন আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকাতে গিয়েছেন বেগম খালেদা জিয়ার যে শেষকৃত্য, সেখানে অংশগ্রহণ করতে। সেখানে শুধু বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে তার কথা হয়নি। ২-১ জন বড়, বড় উপদেষ্টার সঙ্গেও তার কথা হয়েছে। তারপর উনি ফিরে এসছেন। এই জায়গায় দাঁড়িয়ে ২-১ দিন পরে যখন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হচ্ছে, তখন একটা প্রশ্নচিহ্ন দেখা দেয়। অবশ্যই দেখা দেয়। কিন্তু এইটা গেল ঘটনার ১ম পর্ব। এই ১ম পর্বে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, তাদের ক্রিকেট মিডিয়া, জনসাধারণ এবং বাংলাদেশের বিভিন্ন বড়, বড় নেতা-নেত্রী, অবশ্যই অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে এবং তাদের কর্তা ব্যক্তিরা যে যুক্তিটা দিচ্ছেন, তার সঙ্গে আমি অনেকটাই একমত এবং এটা ঠিকই যে একজন খেলোয়াড়কে অকশন হয়ে যাওয়ার পর এইভাবে ইউনিল্যাটারালি বাদ দিয়ে দেওয়াটা ঠিক হয়নি। এটা দৃষ্টিকটু, খারাপ দেখায়। হতে পারে বাংলাদেশে যে ঘটনাগুলো আজকাল ঘটছে, তা চোখে দেখা যায় না। অসভ্য, রুচিহীন এবং যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, সেটা সহ্য করাটা খুব মুশকিল। কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বহুদিন ধরে চলছে এবং তার প্রাচীন ইতিহাস রয়েছে। সাকিবুল হাসান খেলে গেছে, বহাল তবিয়তে খেলে গেছে। বাংলাদেশের টিম কলকাতায় এসে অনেকবার খেলেছে, ভারতের বিভিন্ন জায়গায় খেলেছে। ভারত ১ম পিঙ্ক বল টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে এই কলকাতায় খেলেছে। তো অনেক ঘটনা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ঘটনার রেফারেন্সে কি আমরা এই সংখ্যালঘু নির্যাতনকে এনেছি? আনিনি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট, যেটা
সর্বশক্তিশালী একটা টুর্নামেন্ট ক্রিকেট জগতে, সেই টুর্নামেন্টটা একজন খেলোয়াড়কে বাদ দিয়ে দিচ্ছে বিসিসিআই এর মতো একটা শক্তিশালী বোর্ড যারা এই টুর্নামেন্টটাকে চালায় তাদের কথায়। এটা মেনে নেওয়াটা একটু শক্ত। সুতরাং এখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা তাদের সরকার যেটা বলছে তার সাথে আমি খুব একটা দ্বিমত নই, কিন্তু এর পরের পর্বটা ইন্টারেস্টিং। এই পর্বটাকে যদি আমি এইভাবে ব্যাখ্যা করি, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, তাহলে ঠিক হবে অনেকটা। এরপরে কি হচ্ছে, ইন রিপারকেশন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বলছে যে ভারতের মাটিতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না, না যাব না খেলতে। কারণ কি, একজন ক্রিকেটারের নিরাপত্তা তারা দিতে পারছে না, তাহলে বাকি একটা পুরো ভারত বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তা কি করে তারা দেবে? কলকাতায় ম্যাচ শিডিউল হয়েছে বাই দ্য ওয়ে। এইখানে আমার একটু অবাক লেগেছে। আমার মনে হয় যে বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকার চালান বা যারা ক্রিকেট বোর্ড চালাচ্ছেন তাদের একটু বাস্তবতা ভেবে দেখাটা উচিত ছিল। তারা অ্যাকচুয়ালি ভাবছেন যে পাকিস্তানের মতো তাদেরকেও একটা ডিফারেন্ট ভেন্যু দেওয়া হবে, হাইব্রিড প্রসেসে বিশ্বকাপটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা। এইটা তারা ভুল ভাবছেন। কেন ভুল ভাবছেন আমি কেস বাই কেস বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বিরোধটা কোথায় ভাবতে হবে। আইপিএলে একটি খেলোয়াড়কে খেলতে দেওয়া হলো না। আইপিএল চালায় ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল চালায় আইপিএল গভর্নিং কাউন্সিল, এবং সেটা হচ্ছে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের আন্ডারে আছে। বিশ্বকাপটা কারা পরিচালনা করছে? বিশ্বকাপটা পরিচালনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, দ্যাট ইজ আইসিসি। বিশ্বকাপটা আয়োজন করছে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ বিশ্বকাপটা আইসিসি পরিচালনা করছে, সেই বিশ্বকাপ ভারতে হচ্ছে, সেখানে বাংলাদেশের দল খেলতে আসবে না, সেইটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ মুস্তাফিজুর রহমানকে কেকেআরে খেলতে দেওয়া হয়নি। মিলছে না বিষয়টা। তার কারণ হচ্ছে যে আইপিএল নিয়ন্ত্রণ করে বিসিসিআই, আইসিসির আইপিএল এর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপ পরিচালনা করবে আইসিসি, হোস্ট হচ্ছে অর্থাৎ আয়োজক হচ্ছে ভারত, সেটার সঙ্গে আইপিএল এর কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ আলাদা দুটো বিষয়। বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের ক্রিকেট বোর্ড খালি মনে করছে যে এই বিশ্বকাপটার আয়োজক ভারত, অর্থাৎ এই বিশ্বকাপটা ভারতই সম্পূর্ণ রকমভাবে দেখছে, বা এটা ভারতের বিশ্বকাপ। না, ব্যাপারটা সেরকম নয়। এটা আইসিসির বিশ্বকাপ, আয়োজন করছে হোস্ট হিসেবে ভারত এবং শ্রীলঙ্কা। এই জায়গাটা হচ্ছে একটা দ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ ভারতে যদি আমি বিশ্বকাপ খেলতে না আসি, তাহলে ভারতের বিরুদ্ধে আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেল, অর্থাৎ বিসিসিআই এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়ে গেল। এটা খুব কাঁচা একটা চিন্তাভাবনা। এর সঙ্গে নেশনস প্রাইডের কোনো রকমের কোনো সম্পর্ক নেই। যে যুক্তিটা দেওয়া হচ্ছে, আজকে আমি দেখলাম বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল, উনি বোধহয় স্পোর্টসের দায়িত্বে আছেন, এছাড়া আমিনুল ইসলাম বুলবুল, প্রাক্তন খেলোয়াড়, যিনি বোর্ডের প্রধান, তারা বলছেন যে নিরাপত্তাটা একটা অনেক বড় ইস্যু, সেটা আমরা আইসিসিকে বোঝানোর চেষ্টা করবো। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে নিরাপত্তা ছাড়াও দেশের সম্মান। ঠিক আছে, কিন্তু যদি খুব ভালো করে দেখেন যে এখানে বোকামোটা এই জায়গায় হচ্ছে যে নিরাপত্তা নিয়ে আপনি আইসিসিকে রিপোর্ট করতে পারেন, আপনার দেশের সম্মান ক্ষুণ্ণ হবে ভারতে খেলতে গেলে, এই কেসটা আপনার দাঁড়াচ্ছে না। কারণ কি, আইপিএলটা আইসিসির প্রপার্টি নয়, আবার আইসিসির সঙ্গে আইপিএল এর সরাসরি কোনো সম্পর্কও নেই। ঠিক আছে, আর বিসিসিআই এই বিশ্বকাপটার মালিক নয়, মালিক হচ্ছে আইসিসি। বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারা জয়েন্টলি অর্গানাইজ করছে, আর কিছু নয়। ঠিক আছে, এখানে যদি বাংলাদেশ খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি। আর বাংলাদেশ একবার ভারতে খেলতে এলে সে বিসিসিআই খুব উপকার করছে, ভারতীয় বোর্ডের খুব উপকার করছে, ব্যাপারটা সেরকম নয়। বাংলাদেশ এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, তাই নিজের কমপ্লিট রাইট অনুযায়ী সম্পূর্ণ অধিকার নিয়ে সগর্বে তারা খেলতে আসবে, আসার সম্পূর্ণ ব্যবস্থাও ইতিমধ্যেই হচ্ছে। সুতরাং এইখানে আইপিএল এর চিন্তাটা আনাটাই আমূলক, এইটা এখানে পরিষ্কারভাবে বোঝার দরকার আছে বলে আমার মনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয় আইসিসিকে লিখেছিল। আইসিসি প্রাথমিকভাবে তো আইসিসি বলেছে যে এটা সম্ভব নয়, আপনাদের ভারতেই এসে খেলতে হবে। তারপর নিরাপত্তার বিষয়টা মনে হয় ওরা আরও নতুনভাবে লিখবে। উত্তরটা খুবই এক্সপেক্টেড, আইসিসি বলবে নিরাপত্তার বিষয় আপনারা কোনো রকমের কোনো চিন্তা করবেন না,
সেটা যারা হোস্ট তারা আপনাদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দেবে। এখানে যদি সেই যুক্তিটা খাড়া করা যায় আমাদের একজন প্লেয়ারকে আইপিএলে খেলতে দেওয়া হলো না নিরাপত্তার জন্য, পুরো টিম কীভাবে খেলবে, সেখানেও কিন্তু এই অভিযোগটা ধোপে টিকবে না। তার কারণ দ্যাট ওয়াজ আইপিএল, দিস ইজ আইসিসি ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, আইসিসি বলবে এটা আমাদের টুর্নামেন্ট, ভারত অর্গানাইজ করছে, নিরাপত্তার বিষয়টা শুধু ভারত তো দেখবে, আমরাও দেখব, আইপিএলের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা নিশ্চয়ই বুঝছেন, কিন্তু তারা যেটা বোঝাতে পারছেন না সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় যারা বসে আছে তারা একটা বাই ডিফল্ট ভারত বিরোধিতার জায়গাতে বসে আছে, তাদেরকে বোঝানোটা একটু শক্ত, সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে পাকিস্তানের বিষয়টা আসবে, নাহলে ব্যাপারটা সম্পূর্ণ হবে না। পাকিস্তান বিশ্বকাপ খেলবে, কিন্তু পাকিস্তান কি ভারতের মাটিতে খেলবে? না, পাকিস্তান তার সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কাকে কোহোস্ট করা হচ্ছে পাকিস্তানের ম্যাচগুলো অর্গানাইজ করার জন্য। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল কিন্তু, ঠিক আছে, তারপরে ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়, তারপরে প্রচুর ঝামেলা হয়েছে। এসব ক্রিকেটের বিষয়গুলো আপনারা সকলেই জানেন, প্রচুর ঝামেলা হয়েছে। তার পরপর যেটা হয়েছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে পিসিবি আর বিসিসিআই এবং আইসিসির নিশ্চয়ই সেখানে একটা ভূমিকা রয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরপর থেকে যখনই কোনো বিষয় ভারত আয়োজন করছে আইসিসি ইভেন্ট, সেখানে এটা হাইব্রিড মডেলে হবে, পাকিস্তান অন্য একটা ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে, ফাইনাল সেমিফাইনালের ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে আমার মনে হয়, আমাকে একটু চেক করতে হবে, আপনারা বলবেন কমেন্ট বক্সে অবশ্যই, এই যে বিশ্বকাপটা হতে যাচ্ছে এটার ফাইনাল সম্ভবত শ্রীলঙ্কাতেই হওয়ার সম্ভাবনা বেশি, যদি পাকিস্তান ফাইনালে ওঠে। ঠিক আছে, উল্টোটাও তাই, ভারত পাকিস্তান যদি কোনো কিছু হোস্ট করে ভারত সেখানে যাবে না, ভারত অন্য কোনো একটা জায়গাতে তাদের ম্যাচগুলো খেলবে, ফাইনালের ক্ষেত্রে পরে সিদ্ধান্ত হবে। সেটা হলো আপনারা দেখলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ কি নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে পারে সেটা ভাবতে হবে, এটা কিন্তু ভাবার প্রয়োজন আছে। তার কারণটা হচ্ছে নিজেদের ওজন বুঝে চলার যে বিষয়টা সেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে। বাংলাদেশ অ্যাজ এ ক্রিকেট টিম তারা পাকিস্তানের কাছাকাছিও নেই, ঠিক আছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রাইভেলরি আছে সেটা বহু বছরের পুরনো এই প্রতিদ্বন্দ্বিতা, এবং এর পিছনে একটা ইকোনমিক্স যুক্ত আছে। এই ম্যাচটা বিক্রি হয় খুব ভালো, যদিও সাম্প্রতিক যে পারফরমেন্স পাকিস্তান ক্রিকেট টিমের ভারতের বিরুদ্ধে, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে যায় শুধু ভারতীয়রাই বারবার দেখতে চায় যে পাকিস্তানকে তারা হারাচ্ছে, তাই জন্যই হয়তো টিকিটটা একটু বেশি বিক্রি হয়, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু কারণ কি ম্যাচগুলো খুব শুধুমাত্র ভারত যেতে বলে নয়, কিন্তু ম্যাচগুলোই খুব একপেশে ম্যাচ হয়ে যায়, ওয়ান সাইডেড ম্যাচ হয়ে যায়। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, ভারত পাকিস্তানের যে এই ম্যাচটা খুব বিক্রি হয় এবং আইসিসির রেভিনিউ জেনারেশনের জন্য এটা একটা কিন্তু অনেক বড় একটা দিক। বাংলাদেশ কি নিজেদের পাকিস্তানের জায়গাতে নিয়ে যেতে পারবে বা পেরেছে? বাংলাদেশ জগমোহন ডালমিয়ার বদান্যতায় তার সহচর্যে আন্তর্জাতিক ক্রিকেটে তো এসছে, তারপরে বাংলাদেশের অ্যাচিভমেন্ট কি ক্রিকেটে? হ্যাঁ, কিছু স্মরণীয় ম্যাচ বাংলাদেশ অবশ্যই জিতেছে, বড় বড় টিমকে হারিয়েছে, ভারতকেও হারিয়েছে, এগুলো মাঝে মাঝে যা হয়ে যায় না, ব্যাপারটা সেরকম। আদারওয়াইজ বাংলাদেশের ক্রিকেট অ্যাচিভমেন্ট কি? একটা জুনিয়রদের বিশ্বকাপ তারা জিতেছিল আমার মনে পড়ছে, আন্ডার 17 বা 19 কিছু হবে। আদারওয়াইজ এতদিন ক্রিকেট খেলার পর যে দেশে এত লোক ক্রিকেট দেখতে ভালোবাসে, সে ক্রিকেট অ্যাচিভমেন্ট বলতে গেলে তো নাথিং, প্রায় কিছুই নেই। ট্যালেন্টেড ক্রিকেটাররা কিন্তু এসছে, সাকিবুল হাসান এক সময় বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিল, অসাধারণ প্লেয়ার, কেকেআর হয়ে দারুণ খেলে গেছে। এছাড়া এই যে যাকে নিয়ে আলোচনা হচ্ছে মুস্তাফিজুর রহমান, তিনিও খুব ভালো প্লেয়ার, তাকে বলা যেতে পারে যে তার যে কাটারটা আছে খুব ভালো, সহজে বাঁহাতি বোলার, সহজে অনেকে ব্যাটসম্যানরা বুঝতে পারে না। এই আইপিএলেই কিন্তু ও নাম করেছে নিজেকে, সানরাইজার্সে হয়ে যখন খেলতো, ডেভিড ওয়ার্নার যখন ওর ক্যাপ্টেন ছিল, ও কিন্তু তখন সাড়া ফেলে দেয়।
বলতে গেলে কিন্তু ভালো খেলোয়াড় নিঃসন্দেহে, কিন্তু নাম করেছে আইপিএল এসে। যাই হোক, সেটা প্রসঙ্গ নয়, পরের কথা। এটা দ্বিমত থাকতে পারে, অনেকের বিতর্ক থাকতে পারে, সেটা পরের কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কি দাবি করতে পারে যে তারা পাকিস্তানের জায়গাতে আসবে এবং তাদের জন্য আলাদা ভেন্যু আইসিসি এই ক্ষেত্রে হাইব্রিড মডেলে তৈরি রাখবে? কখনোই না, কোনো জায়গাতেই আসে না। ওই যে বললাম, নিজের নাক খেতে পরের যাত্রাভঙ্গ। বাংলাদেশ এক্ষেত্রে যদি রিফিউজ করে যে তারা বিশ্বকাপ খেলতে আসতে চায় না, এটা তাদের ক্রিকেটের চরম ক্ষতি। একেই এতদিন ধরে কোনো অ্যাচিভমেন্ট নেই, তারপর এই ধরনের একটা সিদ্ধান্ত তাদের ক্রিকেটের একটা চরম ক্ষতির জায়গায় যাবে, যেটা কিনা আমার মনে হয় বাংলাদেশে যারা বোর্ড চালান, বিশেষ করে প্রাক্তন ক্রিকেটার রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি খুব ভালোই বুঝতে পারছেন, কিন্তু তিনি কিছু বলতে পারছেন না আমার ধারণা। যারা অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসে আছেন, ওই যে বললাম না, বাই ডিফল্ট তারা ভারত বিরোধিতার একটা আহ, কি বলে আহ, ওষুধের ডোজ খেয়ে বসে আছে। সুতরাং তাদের মুখ থেকে ভারত বিরোধিতাই বেরোবে এবং সাফার করবে বাংলাদেশের ক্রিকেট। যাই হোক, যা হোক ভালো হোক। এটা এতজন ক্রিকেট প্রেমী মানুষ আছে বাংলাদেশে, তাদের জন্য যাতে ভালো কোনো খবর আসে, সেটাই আশা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কিন্তু এই ক্ষেত্রে তারা বা তাদের এস্টাবলিশমেন্ট এবং তাদের ক্রিকেট বোর্ড যেটা করছেন, সেটা একটা চরম নির্বুদ্ধিতার একটা নিদর্শন তারা রাখছেন। ব্যাস, এটাই বলা ছিল আমার। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।